আলোচনা করব। তো আজকে আমরা কি পড়ছি, আমরা প্রতিবেদন রচনাটা পড়ছি। তো প্রতিবেদন রচনায় আমরা 4টে দিক দিয়ে পড়বো। একটা হচ্ছে প্রতিবেদন কি ব্যাপারটা সেটা একটু জানবো। নেক্সট হচ্ছে আরেকবার নিয়মগুলো দেখে নেব, সূত্র এবং বিশ্লেষণ করব, অর্থাৎ সূত্র লিখবো আমরা, টপিক ডিটেলিং করব এবং তার এগেনস্টে যে বিশ্লেষণগুলো অর্থাৎ কীভাবে নামাতে হবে কীভাবে লিখতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আসি প্রতিবেদন রচনা। কোনো ঘটনা, তথ্য, বিষয় বা বক্তব্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্যানুসন্ধান ভিত্তিক সুচিন্তিত মতামত প্রদানই হলো প্রতিবেদন। অর্থাৎ যখন কোনো কিছু আমরা পাচ্ছি ইনফরমেশন, তো সেই ইনফরমেশনটাকে ডিটেল করা, সেই ইনফরমেশনটাকে তুলে ধরা এবং সুচারু একটা নির্দিষ্ট ভঙ্গি অনুযায়ী তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি প্রতিবেদন রচনা। তো জেনারেলি আমাদের কাছে 3টে প্রতিবেদন আসে, সংবাদ প্রতিবেদন, সম্পাদকীয় প্রতিবেদন এবং অন্যান্য প্রতিবেদন। প্রথমে বলে রাখা ভালো, এই অন্যান্য প্রতিবেদনটা আমরা প্রথমেই কেটে দেবো, এটা আমাদের কোনো পরীক্ষায় আসে না। তো আমাদের 2টো প্রতিবেদন এখানে থেকে যাচ্ছে, সংবাদ প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রতিবেদন। এবার মুশকিল হচ্ছে তোমরা বুঝবে কি করে কোনটা সংবাদ এবং কোনটা সম্পাদকীয়। টপিক এবং তার ব্যাখ্যার রেসপেক্টে আমরা স্পেসিফিক করতে পারি যে এটা সংবাদ প্রতিবেদন এবং এটা সম্পাদকীয় প্রতিবেদন। তো সংবাদ এবং সম্পাদকীয় প্রতিবেদনের প্রথমেই বলি গঠন ভিত্তিক একটা ডিফারেন্স রয়েছে। গঠন, সংবাদ প্রতিবেদনের গঠনের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রথমে শিরোনাম, আমি ফরম্যাটটা দেখাচ্ছি গঠনাঙ্গিক। প্রথমেই শিরোনাম, এখানে হচ্ছে নিজস্ব সংবাদদাতা, তারপরে আসছি জেলার নাম এবং ফাইনালি আসছি তারিখ। নিজস্ব সংবাদদাতা, জেলার নাম এবং তারিখ। তো খেয়াল রাখতে হবে এই যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু সঠিক লেখাটা বাঞ্ছনীয়, অর্থাৎ নিজস্ব সংবাদদাতার বদলে অন্য কিছু কিন্তু আমরা লিখব না, অন্য কিছু কিন্তু লিখব না, ঠিক আছে। অনেক রকম আমাদের মেটেরিয়ালে বা আমাদের যে রেফারেন্স বইটইগুলো আমরা আশেপাশে পাচ্ছি সেগুলোতে হয়তো অনেক রকমের আমরা পাবো, তো সেগুলোর মধ্যে যাবে না। নিজস্ব সংবাদদাতা, জেলার নাম, জেলার নামের আমরা এখানে দুভাবে লিখতে পারি। একটা হচ্ছে স্পেসিফিক জেলার নাম, স্পেসিফিক জেলার নাম, আর একটা লিখতে পারি ইমাজিনারি। স্পেসিফিক জেলার নাম মানে ধরো তুমি লিখলে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, ঠিক আছে। আর স্পেসিফিক না লিখে আমরা যদি ইমাজিনারি লিখি তাহলে কি লিখবো, ধরো তুমি লিখলে এরকম ক জেলা। আমার মতে দ্বিতীয়টা হচ্ছে প্রেফারেবল, ক জেলা, এটা প্রেফারেবল। এবং তারিখ, যেমন আজকে হচ্ছে 8 তারিখ, তাহলে কীভাবে আমরা লিখব, আমরা কিন্তু সালের উল্লেখ করব না, 8 জানুয়ারি, কোনো অ্যাব্রিভিয়েশন চলবে না, পুরোটা লিখতে হবে 8 জানুয়ারি, ঠিক আছে। তারপরেতে আমরা কোলন দিয়ে লেখা শুরু করব। তো ফরম্যাটের রেফারেন্স যদি বলি, এই যদি আমাদের পেজটা হয়, এই পেজে শিরোনাম, নিজস্ব সংবাদদাতা, কমা জেলার নাম, কমা তারিখ, কোলন দিয়ে 2টো বা 3টেতে আমরা লেখা শুরু করব, দিয়ে এই প্যারাশেড চেঞ্জ হলো, এই হচ্ছে আরেকটা। কয়েকটা ইনফরমেশন তোমরা যদি পারো একটু নোট ডাউন করে রাখো। এক হচ্ছে প্রতিবেদন রচনা অনধিক 200 শব্দে লিখতে হয়, যদিও সেটা ক্লার্কশিপের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মোটামুটি আমরা 100 থেকে 120টাই লিখতে পারি, কারণ যে 10 মিনিট টাইম থাকে তাতে 200 শব্দ লেখাটা দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল। নেক্সটলি হচ্ছে এর অনুচ্ছেদ সংখ্যা বা প্যারাগ্রাফ সংখ্যা ম্যাক্সিমাম হতে পারে 3, মিনিমাম হতে পারে 2, এর কমে বা এর বেশিতে কিন্তু যাওয়া কোনোভাবেই যাবে না। এইভাবে আমরা লিখতে পারি। প্যারা চেঞ্জটা আমি বলবো ইংরেজি এবং বাংলার প্যারা চেঞ্জ লিটল বিট ডিফারেন্ট, ইংরেজি এবং বাংলার প্যারা চেঞ্জ কিছুটা ডিফারেন্ট। ইংরেজিতে জেনারেলি আমরা 2টো বা 3টে মানে 1টা 1.5খানা 2খানা লাইন ছেড়ে দিয়ে আমরা প্যারা চেঞ্জ করি, তো বাংলাতে তোমরা সেরকমটা করবে না, তোমরা কিন্তু 2টো বা 3টে শব্দ ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে মানে আগের প্যারা যদি এখান থেকে শুরু হয়, পরের প্যারাটা মানে শুরুটা এখান থেকে হলে পরেরটা আমরা এখান থেকে করে আবার বাঁ দিকে লাইন চলে আসবো, অর্থাৎ এই গ্যাপটা কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, এটা খুব জরুরি, ঠিক আছে। এই হচ্ছে মোদ্দা বিষয়, যেটা কিনা আমরা সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে মেনটেন করতে হবে। শিরোনাম দেবে এবং কোনোভাবেই বারবার বলে দিচ্ছি কিন্তু মাথায় একদম বসিয়ে নাও, শিরোনামে কোনো রকমভাবেই আন্ডারলাইন করা কিন্তু যাবে না, যদি হয় তাহলে কিন্তু সেটা ডিসক্রেডিট, ভুল হিসেবে গণ্য হবে। তার তলায় নিজস্ব সংবাদদাতা, জেলার নাম এবং তারিখ। নেক্সট আসবো সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদনটা কি? সম্পাদকীয় প্রতিবেদনটা একদম সোজা,
এই যদি আমাদের পেজ হয়, শুধু শিরোনাম, তারপরে লেখা শুরু। আর কোনো কিছু থাকে না। অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এটা শুধুমাত্র সংবাদ প্রতিবেদনের জন্য অ্যাপ্লিকেবল, সম্পাদকীয় প্রতিবেদনের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। শুধুমাত্র শিরোনাম এবং তারপরেই আমরা লেখা শুরু করে দেব। ঠিক আছে, এটাতেও একই নিয়ম, অর্থাৎ 200 শব্দ ম্যাক্সিমাম লেখার অপশান আমাদের কাছে রয়েছে। অনুচ্ছেদ সংখ্যা মিনিমাম 2, ম্যাক্সিমাম 3টে হতে পারে। তো গঠনের পরে এবার আমরা একবার নিয়মে যাব। নিরপেক্ষ, খুব জরুরি। নিরপেক্ষতা, নিরপেক্ষতার আমরা যদি স্পেসিফিকেশনে যদি যাই, নিরপেক্ষতা ধর্ম, রাজনীতি, লিঙ্গ, জাত, খুব জরুরি। এই 4টে ডেফিনেটলি আমাদের লেখার মধ্যে কোনোভাবেই যেন প্রভাব না ফেলে। ধর্ম নিয়ে কোনো প্রভাব পড়া যাবে না, রাজনীতি নিয়ে কোনো প্রভাব পড়া যাবে না, লিঙ্গ বৈষম্যের কোনো ভাবনা এখানে আসবে না, এবং অবশ্যই জাত নিয়ে কোনো প্রসঙ্গ আসবে না। বাহুল্য বর্জিত এবং সংহত। বাহুল্য বর্জিত মানে হচ্ছে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইউজ করব না, কোনো ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এবং সংহত, সংহত মানে এখানে ওই ওয়ার্ড কাউন্টের যে আমাদের মোটামুটি 120 থেকে 220 এই যে স্প্যানটা রয়েছে, এই স্প্যানটা একটু মেনটেন করতে হবে, এই স্প্যানটা একটু মেনটেন করতে হবে, তার বাইরে যেন চলে না যায়। ব্যক্তিগত পাণ্ডিত্য এবং সাহিত্যবোধ প্রকাশের স্থান সংকুচিত। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা মেনশন করি তাহলে টেকনিক্যাল জার্গন কিন্তু ইউজ করা যাবে না। অর্থাৎ কোনো টেকনিক্যাল টার্ম, ধরো ইনফ্লেশন এসছে, ঠিক আছে, তো টেকনিক্যাল টার্ম, এআই, এই ধরনের টপিক যদি আসে তাহলে অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল টার্ম ইউজ করার প্রয়োজন পড়ে। যতটা সম্ভব সেটা চেষ্টা করবে না দিলেই ভালো হয়, যতটা সম্ভব অ্যাভয়েড করতে, কারণ প্রতিবেদন রচনা লেখা হয় সকলের জন্য, অর্থাৎ যারা পড়াশুনো অনেক জানে এবং যারা পড়াশুনো অতি অল্প জানে, তো তাদের কাছে যেন আমাদের ভাবনাটা পৌঁছে দিতে পারি সুচারু ভঙ্গিতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একদম সহজ সরলভাবে। কোনোভাবেই যেন এরকম শক্ত কঠিন লেখা না হয়ে যায় যে তাদের কাছে এটার খুব একটা পজিটিভ ভাইব আসছে না বা আনা যাচ্ছে না। জনমত গঠনের দায়িত্ব পালনে সামাজিকভাবে দায়বদ্ধ। খুব জরুরি একটা বিষয় জনমত গঠন, অর্থাৎ আমরা যখন কোনো কিছু প্রতিবেদন লিখব তাতে কিন্তু আমাদের জনস্বার্থ রক্ষা করাটা খুব জরুরি। অর্থাৎ আমরা যা কিছু লিখব সেটা যেন জনস্বার্থের নিরিখে হয়, কোনো একটা পার্টিকুলার গোষ্ঠীর নিরিখে বা কোনো একটা পার্টিকুলার ধর্ম, রাজনৈতিক দল, রাজনৈতিক মতাদর্শ এর নিরিখে যেন কোনোভাবেই লেখাটা হয়ে না যায়। চমক সৃষ্টি বা বিভ্রান্তির সৃষ্টি অনার্য, এমন কিছু লিখব না যাতে কিনা একটা দোলাচল তৈরি হয়। অর্থাৎ অনেক ক্ষেত্রেই সত্যিকার মানে আমাদের যেটা অরিজিনাল খবরের কাগজ সেখানে কিন্তু আমরা দেখি যে এরকম বেশ কিছু ঘটনা লেখা হয় এবং সেটা পরবর্তী সময় দেখা যায় ওরা ভুল সংশোধন করে যে এই লেখাটা ঠিক নয় বা এই লেখাটা ভালো নয়, এটা আমরা ভুল লিখে ফেলেছি, এটা দয়া করে আপনারা কনসিডার করবেন। নেক্সট হচ্ছে ভাষা হবে জীবন্ত, মৌখিক, সর্বজনবদ্ধ। মৌখিক এবং সর্বজনবদ্ধ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। জীবন্ত ভাষা মানে আমরা ধরে নেব, জীবন্ত ভাষা মানে হচ্ছে যেগুলো আমরা রেগুলারলি ইউজ করে থাকি, অর্থাৎ কোনো রকম কোনো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, কোনো রকম ডায়ালেকটিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে ইউজেবল নয়। রুচিহীনতা প্রশ্রয় পাবে না। এই রুচিহীনতার প্রসঙ্গে অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু কোনো অপশব্দ বোঝাচ্ছে না, এখানে অ্যাব্রিভিয়েশনকে আমরা এখানে মিন করছি। অ্যাব্রিভিয়েটেড ওয়েতে কোনো ওয়ার্ড এখানে ইউজ করা যাবে না, ঠিক আছে। যদি বা করতে হয় সেটা ইলাবোরেশন আমরা ইউজ করবো বা ইলাবোরেটেড ওয়েতে ইউজ করব। ইংরেজির ক্ষেত্রে দু একটা চলতে পারে, জাস্ট ফর এক্সাম্পল এআইটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এগুলো লিখতে পারি, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ইংলিশের অ্যাব্রিভিয়েশন ইংরেজি হরফে চলতে পারে, কিন্তু বাংলার কোনো অ্যাব্রিভিয়েশন কিন্তু চলবে না। যেমন পহ, বহ, মহ, শি, প, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এরকমটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল। তাই সেই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। পুনরুক্তি দোষ বর্জনীয়, আমি একটু বাদই তোমাদের দেখাবো যে কোনো টপিকে না পয়েন্ট রিপিটেশনস আর নট অ্যালাউড হিয়ার। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোনো পয়েন্টে যখন আমরা ডেভেলপ করছি সেটার জন্য রিপিটেড না হয়ে যায়, রিপিট বারবার এরকমভাবে যেন পয়েন্ট চলে না আসে।
পয়েন্টগুলোকে আগে একদম স্বচ্ছ সুন্দরভাবে রেডি করে নেবে, তারপরে সেটাকে যদি ইলাবোরেশনের প্রয়োজন হয় সে অনুযায়ী আমরা ইলাবোরেট করবো। সুনির্দিষ্ট কাঠামো, যেটা একটু আগে বলছিলাম যে দুটো ধরন আছে, একটা হচ্ছে শিরোনাম দিয়ে লেখা, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে প্রথমে শিরোনাম এবং নিজস্ব সংবাদদাতা, জেলার নাম, তারিখ এইভাবে লেখা। সঠিক তথ্য দেওয়া, আবারও বলি, আগেও আমরা আমি বিভিন্ন ক্লাসে বলেছিলাম 5% প্লাস মাইনাস চলতে পারে, 5% ডিভিয়েশন চলতে পারে। সম্পূর্ণতা এবং সংক্ষিপ্ততা খুব জরুরি। সম্পূর্ণতা মানে এখানে তিনটে বিষয় থাকে: সমস্যা, প্রভাব এবং সমাধান। সমস্যা, প্রভাব এবং সমাধান, এই তিনটে বিষয় থাকে। তো এই সমাধানের পার্টটা কিন্তু অনেক জায়গাতেই মিসিং থাকে, এটা কিন্তু মিস করলে চলবে না, অবশ্যই কিন্তু এটা আমাদের লেখার মধ্যে আনতে হবে। সংক্ষিপ্ততা মানে যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে 120 থেকে 220 মধ্যে কিন্তু আমাদের লেখাটাকে শেষ করতে হবে। বানান ভুল, সাধুচলিত মেশানো যাবে না, তাহলে কেটে দেবে। শিরোনামের নিচে দাগ দেওয়া যাবে না, বলার অপেক্ষা রাখে না। এবারে আসা যাক এটা সাদা পেজে। কেন এই সাদা পেজটা আমরা রেখেছি? যাতে কি না একটা টপিককে কীভাবে ডেভেলপ করতে হয় সেটাকে আমরা দেখাতে পারি। তো প্রথমেই আসবো আমি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বিষয়। বিষয় বিষয় জেনারেলি দু ধরনের হয়, ভালো করে মন দিয়ে দেখবে এটা। একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে বিতর্কিত। সাধারণ বিষয় মানে কি? সাধারণ বিষয় মানে যেটা কিনা একমুখী আলোচনা হবে, অর্থাৎ এটার কোনো দোনামোনা হবে না, অর্থাৎ পজিটিভ পয়েন্ট হতে পারে, নেগেটিভ পয়েন্ট হতে পারে, এরকম হবে না। কিন্তু বিতর্কিত বিষয় মানে হচ্ছে সেখানে কিন্তু নেগেটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট দুটো দিকই আসবে। তো আমরা যখন সূত্র নির্ধারণ করব, সূত্র যখন আমরা নির্ধারণ করব, কিভাবে করব? প্রথমে আসা যাক সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ের সূত্র কি হবে? আচ্ছা, এখানে আমরা এরমভাবে লিখি। প্রথমে হচ্ছে কাকে বলে। বারবার বলছি, খুব মন দিয়ে দেখবে, এটা কিন্তু আমাদের পয়েন্টস ডেভেলপ করার ক্ষেত্রে খুব কার্যকরী। কি? নেক্সট হচ্ছে কারণ বা প্রয়োজনীয়তা। নেক্সট হচ্ছে প্রভাব। প্রভাবের ক্ষেত্রে দুটো ভাগ হয়, একটা হচ্ছে বৃত্তগত বিভাজন, আর একটা হচ্ছে অন্যান্য। প্রভাবের পরে আসছি আমরা সমস্যা। এখানেও দুটো ভাগ হয়, একটা কম্বিনেশন হচ্ছে শারীরিক মানসিক, আর একটা হচ্ছে অন্যান্য। নেক্সট আসবো আমরা সমাধান। সমাধানের ক্ষেত্রে আমরা দুটো ভাগ করব, একটা করব সরকার, আর একটা করব জনগণ। এবারে এই যে 5টা পয়েন্ট আমরা পেলাম, এই 5টা পয়েন্টকে আমরা যখন ডিটেল করব, তো কিভাবে ডিটেল করব? এবং সবসময় মনে রাখবে, আমরা যদি এই যে অর্ডারে আমি লিখেছি এই অর্ডারেই লিখি, তাহলে কিন্তু ওটা আর যাই হোক প্রতিবেদন অন্তত হবে না। কারণ প্রতিবেদনে একটা নিজস্ব টোন থাকে, একটা ভঙ্গি থাকে, ঠিক আছে, একটা প্রকাশ থাকে। তো সেটার জন্য আমরা কি করতে হবে? যদি বিষয়টা সাধারণ হয়, দেন আমাদের সমস্যাটা করতে হবে 1, কাকে বলে করতে হবে 2, কারণ করতে হবে 3, প্রভাব করতে হবে 4 এবং সমাধান করতে হবে 5। বারবার মনে রেখো, সমস্যা দিয়ে শুরু করতে হবে, নেক্সট আমাদের যেতে হবে কাকে বলে বা বিষয়টা কি,
থার্ড যেতে হবে কারণ বা প্রয়োজনীয়তা কি, যদি নেগেটিভ হয় তাহলে কারণ, আর যদি পজিটিভ হয় তাহলে প্রয়োজনীয়তা। নেক্সট আসবো প্রভাব কি, বৃত্তগত বিভাজন, ওগুলো ডিটেলে আমি বলবো। নেক্সট হচ্ছে সমস্যা কি বলে সমাধান কি, সরকার এবং জনগণ উভয় তরফে কিন্তু বলতে হবে। এবারে আসা যাক যে এই অংশটায় বৃত্তগত বিভাজন বলতে কি বোঝায়। বৃত্তগত বিভাজন মানে ধরে নেওয়া যাক মূল্যবৃদ্ধি, তাহলে এই মূল্যবৃদ্ধি যে টপিকটা রয়েছে সেখানে অবশ্যই উচ্চবিত্তদের উপর মূল্যবৃদ্ধি হলে একরকম প্রভাব পড়বে, প্রভাব সকলের উপরই পড়বে, এটা দ্বিমতের কোনো জায়গা নেই, কিন্তু ইম্প্যাক্টটা এক একটা বৃত্তের উপর এক এক রকম পড়বে। তাহলে উচ্চবিত্তদের উপর একরকম, মধ্যবিত্তদের উপর একরকম, নিম্নবিত্তদের উপর একরকম। তাই বৃত্তগত বিভাজনে যেখানে অর্থনৈতিক ইস্যু রয়েছে, তাহলে বৃত্তগত বিভাজনের ক্ষেত্রে আমরা এখানে তিনটে ভাগ করব। কি কি? উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। এর এগেনস্টে আমরা দুটো কলাম বানাই, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। অর্থাৎ ইম্প্যাক্টটা ডাইরেক্টলি পড়ছে না ইনডাইরেক্টলি পড়ছে। মূল্যবৃদ্ধি হলে হ্যাঁ ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই পড়বে, তো আমরা যদি মূল্যবৃদ্ধির রেসপেক্টেই বলি তাহলে এখানে কি হবে, এর প্রত্যক্ষ প্রভাব দেখা যায় না কিন্তু পরোক্ষ প্রভাব আছে, মধ্যবিত্তদের ডবল প্রভাব আছে, নিম্নবিত্তদেরও ডবল প্রভাব আছে। অর্থাৎ এইটা হচ্ছে এই পার্টটার একটা ইলাবোরেশন, অর্থাৎ টপিক ওয়াইজ আমরা পয়েন্টটাকে এইভাবে ডিটেলিং করি। সে এত ডিটেলিংয়ের দরকার কি? দেখো যত তোমরা পয়েন্ট ডিটেলিং করবে বাড়িতে প্র্যাকটিসের সময় বা বড় পরীক্ষা মানে বিসিএসের ক্ষেত্রে বা মিসলেনিয়াসের ক্ষেত্রে পয়েন্ট অবশ্যই ডেভেলপ করার সময় থাকে। তো এটা করলে কি হবে, তোমাকে আর বেশি ভাবতে হবে না, জাস্ট পয়েন্ট অনুযায়ী সেন্টেন্সে নামিয়ে দিলেই ওটা মোটামুটি 150 প্লাস অর্থাৎ 200 কাছাকাছি চলে যাবে কিন্তু আমাদের ওয়ার্ড কাউন্টটা। এবার আসছি অন্যান্য। অন্যান্যর কেসটা কীরকম? অন্যান্য মানে সবসময় যেটা বৃত্তগত বিভাজন নাও হতে পারে, তাহলে কি হতে পারে? একটা হচ্ছে সামাজিক কারণ হতে পারে, অর্থনৈতিক এই সমস্যার জায়গা হতে পারে, পারিবারিক হতে পারে, এবং অবশ্যই ব্যক্তিগত হতে পারে। তাহলে এই অন্যান্যর ক্ষেত্রে এই চারটে পয়েন্ট আমরা ভাগ করতে পারি, অর্থাৎ সামাজিক ইম্প্যাক্ট, অর্থনৈতিক ইম্প্যাক্ট, ধর্মীয় ইম্প্যাক্টও হয় অনেক সময়, দেখ সেটা আমরা ওটা প্রাধান্য দেবো না, পারিবারিক ইম্প্যাক্ট এবং অবশ্যই ব্যক্তিগত ইম্প্যাক্ট। ঠিক আছে, এবারে ব্যক্তিগতর ক্ষেত্রে আবার আরও সাবডিভিশন করা যায়। ব্যক্তিগতর ক্ষেত্রে কী হচ্ছে, একটা হচ্ছে ভাষা, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে পোশাক, যত ডিটেলিং করবে তত ব্যাপারটা না আরও স্পেসিফিক্যালি আমরা বোঝাতে সক্ষম হব। এবার আসছি সমস্যার ক্ষেত্রে একই রকমভাবে এই অন্যান্য আর এই অন্যান্য মোরাললেস সেম, অর্থাৎ সমস্যার প্রসঙ্গ এগুলোও আসবে। আর শারীরিক মানসিক কি হতে পারে? শারীরিক মানসিক হতে পারে ধরো শিশুদের ওপর প্রভাব, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুদের ওপর কী প্রভাব ফেলছে, বা মোবাইলে যুব সমাজের উপর প্রভাব, তাহলে সেখানে শারীরিক মানসিক প্রসঙ্গও একটা আসবে। নেক্সট আসবো সমাধান সূত্র। সমাধানের ক্ষেত্রে আমি দেখো দুটো ভাগ করেছি, একটা করেছি সরকার, একটা করেছি জনগণ। তাহলে সরকার আর জনগণ আলাদা করার দরকার কি? কারণ যে কোনো প্রসঙ্গে সরকারের ভূমিকাটা কি এটা যেমন একটা খুব বিচার্য বা ইম্পর্টেন্ট বিষয়, অ্যাজ ওয়েল অ্যাজ জনগণের তাতে কী ইম্প্যাক্ট পড়েছে বা জনগণের আগামী দিনে কর্তব্য কী বা জনগণ কিভাবে নিজেকে এই সমস্যা থেকে উত্তরিত করতে পারবে সেটা নিয়েও কিন্তু আমাদের জানাটা বা আলোচনা করাটা প্রতিবেদনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে কোন কোন পয়েন্টকে মোরাললেস আমরা দিলে এই সমস্যাটা আরও বেশি তুলে ধরা যাবে বা সমাধান সূত্রে পৌঁছানো যাবে, তো একটু দেখে নেওয়া যাক। সরকারের ক্ষেত্রে আমরা আসব প্রচার, আইন, প্রকল্প,
এই তিনটে হচ্ছে বেসিক। জনগণের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দুটো হচ্ছে কমন, অ্যাডিশন অল্টারেশন হয় টপিক ওয়াইজ, সচেতনতা, আরেকটা হচ্ছে সহযোগিতা। সচেতনতা এবং সহযোগিতা এই দুটো হচ্ছে অত্যন্ত জরুরি দুটো বেসিক পয়েন্ট। এছাড়াও পরিণত মানসিকতা, হ্যাঁ, আত্মনিয়ন্ত্রণ, উচ্চাকাঙ্ক্ষা রোধ, এইগুলো নানা রকম আসে, তো এগুলো টপিক টু টপিক ভ্যারি করে। এগুলো হচ্ছে বেসিক পয়েন্টস। আমরা যদি এই পয়েন্টগুলো থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। হ্যাঁ, যদি সম্ভাব্য উত্তর আমার প্রসঙ্গ জানা থাকে তাহলে আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করতে পারবো। ঠিক আছে, আমরা একটু 2 মিনিটের গ্যাপ নিয়ে নিই। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বা একবার বিষয়টাকে খুব ভালো করে গো থ্রু করে নাও, তারপরে আমরা নেক্সট পার্টে যাব। বারবার মনে রেখো, এই যে বৃত্তগত বিভাজনের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষ প্রভাবের যদি প্রসঙ্গ থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু আমরা ডিটেলিং করব। মানে এটা হচ্ছে কি রাফ হিসেব, রাফ একটা আমাদের কাছে একটা পয়েন্ট ডেভেলপ করা, এটা আমরা রাফ জায়গাতেই করব। এবং এইভাবে করা থাকলে কি হয়, যত বেশি আমাদের এই পয়েন্ট ইলাবোরেশন থাকবে তত আমাদের আনসার লেখার ক্ষেত্রে সুবিধাজনক একটা জায়গায় আমরা পৌঁছতে পারবো। তো সাধারণ বিষয়ের মধ্যে যারা আমাদের খুব কমনলি ইউজড টপিক যেগুলো রয়েছে, যেগুলো একমুখী, নারী নির্যাতন, নেক্সট ধরো দূষণ, তারপরে শিশু শ্রম, এগুলো হচ্ছে একমুখী টপিক। ঠিক আছে, একমুখী টপিক। হ্যাঁ, বা জলবায়ু পরিবর্তন, এগুলো হচ্ছে একমুখী টপিক, একই দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তরটা। আচ্ছা, বৃত্তগত বুঝতে, আচ্ছা, বৃত্তগত বিভাজন মানে হচ্ছে অর্থনৈতিকভাবে আমাদের যে সমাজটা সেটা জেনারেলি 3টে বৃত্তে বিভাজিত। একটা হচ্ছে উচ্চবিত্ত, একটা মধ্যবিত্ত, একটা নিম্নবিত্ত। ধরো ওই যে যেটা নিয়ে আমি আলোচনা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যখন ধরো লার্জার স্কেলে কোনো একটা ইম্প্যাক্টের কথা ভাবি, ধরো মূল্যবৃদ্ধি হয়েছে, তো মূল্যবৃদ্ধি হলে উচ্চবিত্তদের কি খুব একটা ফারাক পড়ে? উত্তর হচ্ছে না, ফারাক পড়ে, সেটা পরোক্ষে ফারাক পড়ে, সেই জন্য আমরা ধরো পরোক্ষে রাইট দিলাম। মধ্যবিত্তদের তাদের বর্তমানেও ফারাক পড়ছে, অর্থাৎ প্রত্যক্ষে আমাদের কিন্তু যদি অর্থনৈতিক একটা ইঙ্গিত থাকে, যেখানে অর্থনীতির একটা প্রসঙ্গ আসছে, তাহলে অবশ্যই কিন্তু সেখানেই বৃত্তগত বিভাজনের প্রসঙ্গটা কিন্তু আমাদের আনতে হবে। তাহলে লেখাটা অনেক বেশি জোরদার হয়, যৌক্তিক হয়। আদারওয়াইজ তুমি যদি বৃত্তগত ধর মূল্যবৃদ্ধি এসে সেখানে তুমি বৃত্তগত বিভাজনে অর্থাৎ ইম্প্যাক্ট কী পড়লো, তোমার লেখাটা তো নিশ্চয়ই একমুখী লেখা নয়। একমুখী নট ইন দ্যাট সেন্স কি শুধু উচ্চবিত্তদের জন্য লেখা, মধ্যবিত্ত তা তো নয়, খবরের কাগজ তো সকলের জন্য। তাই লেখাতে প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের তুলে ধরা প্রয়োজন। এক্ষেত্রে বলি, অনেক সময় কি হয়, এত পয়েন্ট ডেভেলপ করার পর দেখছো যে ওয়ার্ড কাউন্টে তুমি কোলাতে পারছো না, তখন কি করবে, 3টে বিষয়ের মধ্যে ধরে নেওয়া যাক এইটা, এইটা এবং এইটা, এটাতে দেখা যাচ্ছে যে এইটা লেস ইম্পর্ট্যান্ট, এইটার এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমরা এই দুটোই বলবো। মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের উপর, উচ্চবিত্তের উপর প্রভাব পড়লেও মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের উপর যে প্রভাব পড়ে তার ফলাফল অনেক সুদূর প্রসারী হয়। এইভাবে আমরা, ঠিক আছে, হ্যাঁ, যাই হোক, সব থেকে বেশি হতে সেটাই বিষয়, যে সেটা হচ্ছে যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের ইম্প্যাক্ট এটা টপিক ওয়াইজ ভ্যারি করে। হ্যাঁ, তো সেই জায়গাটা যেটাতে বেশি পড়বে ইম্প্যাক্ট, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর যেগুলোতে কম পড়ছে বা অর্ধেকটা পড়ছে সেগুলোকে জাস্ট আমরা ছুঁয়ে চলে যাব। ঠিক আছে, তো এই ধরনের যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো হচ্ছে সাধারণ বিষয়, অর্থাৎ জেনারেলি লেখাটা হয় একমুখী। নেক্সট আমরা যেটাতে আসবো, পরবর্তীটায় গেলাম বিতর্কিত বিষয়, অর্থাৎ দুদিকে আমাদের কাছে ইনফরমেশন আসবে। তাহলে সম্ভাব্য সূত্র কি কি হবে? এক দুই করে আসা যাক। মোরাললেস কিন্তু সেম, কিন্তু সাজানোটা ডিফারেন্ট হবে। কি বা কাকে বলে? নেক্সট হচ্ছে কারণ বা প্রয়োজনীয়তা।
নেক্সট হচ্ছে প্রভাব। আচ্ছা, প্রভাবের ক্ষেত্রে আমরা স্পেসিফিক করব ইতিবাচকতা, পজিটিভ প্রভাবের কথাই বলবো। এবং সমস্যার ক্ষেত্রে বুঝতেই পারছো এটা হবে নেতিবাচকতা। এবং ফাইনালি আমরা আসব সমাধানে। একই রকমভাবে সরকার এবং জনগণ দুটোই আমাদের করতে হবে। এখানে কিন্তু মনে রেখো 1 নম্বরে হবে প্রভাব, 2-এ কি, 3-এ কারণ, 4-এ সমস্যা এবং 5-এ হলো সমাধান। বোঝা গেল? খুব খেয়াল রাখতে হবে। এটা কিন্তু আগেরটার মতো নয়, এটা কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু আলাদা। তো প্রথমে আমরা কি আসবো? প্রথমে আমরা আসবো প্রভাবে, কারণ নেতিবাচক দিয়ে শুরু করলে তাহলে তো সেটা ইম্প্যাক্টটা পড়বে না, কারণ লোকে ভয় নেবে না। জাস্ট ফর এক্সাম্পল ধরো ভ্যাকসিনেশন, রিজার্ভেশন, এগুলো সব হচ্ছে বিতর্কিত টপিক। ওকে, এগুলো সব হচ্ছে, বা অনলাইন এডুকেশন, এগুলো সব হচ্ছে বিতর্কিত টপিক। অর্থাৎ আগামী দিনে এর কিছু মানুষজন বলবে যে এটা হ্যাঁ ভালো, আবার কিছু মানুষজন বলবে না অতটা ভালো নয়। নেক্সট হচ্ছে আমরা যাব কাকে বলে, ব্যাপারটা কি। নেক্সট হচ্ছে কারণ বা প্রয়োজনীয়তা কেন আনা হয়েছে, তারপরে হচ্ছে সমস্যা এবং ফাইনালি হচ্ছে সমাধান। আবারও বলি, সরকার এবং জনগণ এই দুটো ভাগে কিন্তু অবশ্যই আমাদের বলতে হবে, কারণ সরকারের তরফে কী কী ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং কীভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা যায়, এটা যেমন একদিকে, তেমনই জনগণের কিছু দায় দায়িত্ব রয়েছে যাতে আমরা সমস্যা থেকে সমাধানে পৌঁছতে পারি। তো যেটা আমি বললাম যে সম্ভাব্য কিছু টপিক এখানে কী কী হতে পারে, একটা হচ্ছে সংরক্ষণ, একটা হচ্ছে টিকাকরণ, আরেকটা হচ্ছে অনলাইন এডুকেশন, ইত্যাদি। এগুলো সব হচ্ছে বিতর্কিত, অর্থাৎ এর কিছু পজিটিভ পয়েন্টস আর দেয়ার, আবার কিছু নেগেটিভ পয়েন্টস আর দেয়ার। হলো? আচ্ছা, এবার আসা যাক যে একটা টপিককে যখন আমরা ডেভেলপ করব কী কীভাবে ডেভেলপ করা যায়। আমি দুটো টপিক তোমাদেরকে দেখাবো, একটা জেনারেল টপিক দেখাবো, একটা বিতর্কিত টপিক দেখাবো। তো প্রথমে আসা যাক ফার্স্ট ওয়ান, জেনারেল টপিকে, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই বলি, নারী নির্যাতন। কেন আমি এই টপিকটা দেখাই, তার কারণ হচ্ছে এই টপিকটা না ভীষণ কমন টপিক এবং পরীক্ষায় আসার মতো টপিক, যে কোনো সময় দিয়ে দিতে পারে। তো নারী নির্যাতনের ক্ষেত্রে আমরা যে পয়েন্টসগুলো কি, অর্থাৎ কাকে বলে, নারী নির্যাতন কাকে বলে, নেক্সট হচ্ছে কারণ, কারণের মধ্যে আমরা পাচ্ছি কি কি, দুটো পাচ্ছি, একটা হচ্ছে কুশিক্ষা, আরেকটা হচ্ছে কুসংস্কার। কারণের পরে আমরা পাচ্ছি প্রভাব। প্রভাবের ক্ষেত্রে এখানে একটা অদ্ভুত বিষয়, এটা যদিও আমাদের কাছে অর্থনৈতিক বিষয় নয়, সামাজিক বিষয়, তবুও এইটা এমন একটা টপিক যেখানে উচ্চ, মধ্য, নিম্ন 3টে বৃত্তের ওপর প্রভাবের কথা আমরা পাই। তাহলে এখানে আমরা কিভাবে করব, এখানে আমরা 3টে ভাগে ভাগ করব, উচ্চ, মধ্য এবং নিম্ন। উচ্চ, মধ্য এবং নিম্ন। আচ্ছা, 3টে মেন বিষয় রয়েছে, একটা হচ্ছে শিক্ষা, নেক্সট হচ্ছে পেশা এবং ফাইনালি হচ্ছে স্বাধীনতা। যদি আমরা ভাগ করি তাহলে এরকম করব, ভালো করে দেখবে বিষয়টা।
আমি ডটেড লাইন দিয়ে যেটা জুড়ছি সেটা হচ্ছে কম্বিনেশন। ভালো করে বোঝো। নিম্নবিত্ততে দেখো শুধুমাত্র শিক্ষা, এর বাইরে আর কিছু যায় না। মধ্যবিত্ততে হচ্ছে শিক্ষা এবং পেশা, এর বাইরে যায় না। একমাত্র উচ্চবিত্তে শিক্ষা, পেশা এবং স্বাধীনতা তিনটেই পায়। ওই সেই আমরা জিআইতে ভেন ডায়াগ্রাম করি না, এটা অনেকটা তাই। যে প্রভাব যে পড়ে, ঠিক আছে, নারী নির্যাতনের প্রভাব পড়ে কেন পড়ে? নিম্নবিত্তদের উপর শিক্ষাতেই শেষ হয়ে গেছে। মধ্যবিত্তদের উপর শিক্ষা হয়েছে কিন্তু আপনার পেশা হয়েছে, কিন্তু সেটা স্বাধীনতা আসেনি। একমাত্র উচ্চবিত্তদের ক্ষেত্রে স্বাধীনতা এসেছে। তার মানে যার স্বাধীনতা আছে তার নির্যাতন নেই। এবারে প্রসঙ্গ হচ্ছে, এই প্রসঙ্গে যদি আমরা বলি কাকে বলে স্বাধীনতা হরণ, যে কাউকে যে কোনো কাজে যদি স্বাধীনতা হরণ করা হয় দ্যাট ইজ কল্ড নির্যাতন। তাহলে যার স্বাধীনতা নেই তাহলে স্বাধীনতা হরণ হলো। তাহলে কাদের স্বাধীনতা নেই? তাহলে এটা যদি আমি একটুখানি কালার চেঞ্জ করে দিই তাহলে এটা এরকম হবে, স্বাধীনতা নেই এই দুজনের, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের স্বাধীনতা নেই অ্যাজ পার ভেন ডায়াগ্রাম। তাহলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের যদি স্বাধীনতা না থাকে তাহলে এরাই নির্যাতিত হচ্ছে, উচ্চবিত্তরা নির্যাতিত হচ্ছে না। খুব রেয়ার কেস, রেয়ার কেস, ঠিক আছে। জেনারেলি মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরাই নির্যাতিতা হচ্ছে। নেক্সট আসবো আমরা সমস্যা। এটা কি সমস্যা হতে পারে? এটা কি সমস্যা হতে পারে? ঠিক আছে, প্রথম সমস্যা হচ্ছে অর্থনৈতিক। লগ্নি টগ্নি কমে যাবে, সমস্যা পড়বে। নেক্সট হচ্ছে সামাজিক। নেক্সট হচ্ছে ভবিষ্যৎ। নেক্সট হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। অর্থনৈতিক, সামাজিক, ভবিষ্যৎ, ভবিষ্যৎ প্রজন্ম, ঠিক আছে। এই সমস্যাগুলো অ্যারাইজ করবে এবং অবশ্যই দেশের সামগ্রিক উন্নতি, এই সমস্যাগুলো ডেফিনেটলি অ্যারাইজ করবে, ঠিক আছে। এবারে আসা যাক সমাধানে। এদিকটায় লিখছি সমাধান। কি করা যেতে পারে? এক দুই করে যাব। প্রথম সমাধান হচ্ছে সরকার কি করবে। সরকারের এখানে বোঝাই যাচ্ছে তিনটে আমাদের কাছে পয়েন্টস আসবে। একটা হচ্ছে আইন, প্রকল্প, মনে রেখো প্রকল্প মানে কিন্তু কেন্দ্র রাজ্য বোথ বলতে হবে, এবং প্রচার। জনগণের তরফে কি হবে? দুটো হবে, একটা হচ্ছে সচেতনতা, আরেকটা হচ্ছে সহযোগিতা। হলো? তাহলে টপিকটা যদি আমরা এইভাবে ডেভেলপ করি তাহলে আমাদের কিন্তু লেখাটা অনেক বেশি সহজ হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে, যে একটা টপিককে আমরা যদি পয়েন্ট ওয়াইজ ডেভেলপ করে নিই লেখাটা কতটা সহজ হয়ে যাচ্ছে। আমরা যদি হ্যাপাজার লিখতে শুরু করি, যে এত যে ডাইমেনশন রয়েছে সেটা কিন্তু আমাদের লেখার মধ্যে মেবি হয়তো প্রকাশ নাও পেতে পারে। তো তার জন্যে আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, যে কোনো টপিক পেলে আগে তোমাদের কাজ হচ্ছে কি, আগে এটাকে না টোটালি ডেভেলপ করে নাও পয়েন্ট ওয়াইজ, এবং তোমরা অবশ্যই একটা পয়েন্টের খাতা বানাবে। নতুন টপিক পেলেই সেই টপিকের ওপর পয়েন্টস ডেভেলপ করে নাও, ডেভেলপ করে নিয়ে সেটাকে একটুখানি আলোচনা পর্যালোচনা করো। আমি যে তোমাদেরকে ফরম্যাটটা দেখালাম আগের পেজেও, ধরো এই যে ফরম্যাটটা রয়েছে, এই যে ভাগগুলো রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের ভাবনা চিন্তা কতটা আমরা বেটার করতে পারছি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব,
সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব নিজেদের মধ্যে, যে কি হতে পারে, কিভাবে পয়েন্টগুলোকে ডেভেলপ করলে সমস্ত জায়গাটা আমাদের কভার আপ হবে, এবং একজন অ্যাসপিরেন্ট হিসেবে, একজন সরকারি অ্যাসপিরেন্ট হিসেবে বা চাকরি পরীক্ষার্থী হিসেবে বা আগামী দিনে সরকারি আধিকারিক হিসেবে এই টপিকটা যদি আমার কাছে আসতো, তাহলে আমি কিভাবে সমস্যাগুলোকে অ্যানালাইজ করে ফাইনালি সমাধান সূত্রে গিয়ে উপনীত হতাম। তো তার জন্যে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো, এই যে আমরা আলোচনা করলাম এতক্ষণ, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করা বা রেগুলার চর্চা করাটা অত্যন্ত প্রয়োজন। আমাদের লাস্ট যে বিষয়টা নিয়ে আমি একটু বলবো সেটা হচ্ছে যে একটা বিতর্কিত টপিক। আবারও বলছি, আমি যেগুলো করাচ্ছি এগুলো জাস্ট একটা মানে উদাহরণস্বরূপ। তো অ্যাডিশন অল্টারেশন পয়েন্টে কিন্তু হতেই পারে বিতর্কিত বিষয়, তোমরা কিন্তু অ্যাডিশন অল্টারেশন করতেই পারো, কোনো অসুবিধা নেই, কারণ লিটারেচারের ক্ষেত্রে এগুলো কোনো ম্যাটারই করে না। পয়েন্টগুলো যুক্তিসঙ্গত হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। ধরো যেটা আমাদের কাছে খুব একটা বিষয় রয়েছে, দ্যাট ইজ সংরক্ষণ। টিকাকরণের প্রসঙ্গটা আমি যাচ্ছি না, ওটা অনেক পুরনো হয়ে গেছে। সংরক্ষণ, তো প্রথমেই আমাদের আসতে হবে পয়েন্ট ডেভেলপের ক্ষেত্রে কাকে বলে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কারণ। কারণ কারণ কেন সংরক্ষণ হয়েছিল? ঠিক আছে, নির্দিষ্ট 1 নম্বর কারণ হচ্ছে নির্দিষ্ট গোষ্ঠীর উন্নতি, সাম্যের প্রতিষ্ঠা, দেশের অগ্রগতি, উন্নত ভবিষ্যৎ, প্রজন্ম। বেসিক এই 4টে আমরা কারণকে ডেভেলপ করলাম। নেক্সট আসছি এবার প্রভাব। বুঝতেই পারছো এই প্রভাবটা কোথায় পড়বে? সামাজিক টপিক। আবার বৃত্তগত বিভাজন করি আমরা একটু, উচ্চ, মধ্য, নিম্ন। উচ্চবিত্তদের উপর প্রত্যক্ষ প্রভাব নেই, পরোক্ষ প্রভাব নেই। মধ্যবিত্তদের উপর প্রত্যক্ষ প্রভাব আছে, পরোক্ষ প্রভাব নেই। নিম্নবিত্তদের উপর প্রত্যক্ষ প্রভাবও আছে, পরোক্ষ প্রভাবও আছে। উচ্চবিত্তদের উপর কোনো প্রভাব নেই, কারণ এটা যাদের জন্য সংরক্ষণ করা হয় তারা সবসময় 99% ক্ষেত্রে উচ্চবিত্ত নয়। মধ্যবিত্তের উপর ইম্প্যাক্ট পড়ে ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি আলাদা করে প্রভাব পড়ার কিছু নেই। এবং নিম্নবিত্তদের উপর কিন্তু ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বোথ প্রভাব পড়ে। প্রভাবের ক্ষেত্রে আরেকটা আমরা ডিভিশন করতে পারি, সেটা হচ্ছে যে কি প্রভাব পড়েছে। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সামাজিক। দুটো অ্যাসপেক্টেই এখানে আমাদের ভাগটা আনতে হবে। সামাজিক প্রভাব পড়বে, অর্থনৈতিক একটা প্রভাব পড়বে, আর পারিবারিক বা ব্যক্তিগত স্তরে একটা প্রভাব পড়বে। এটাও কিন্তু আমাদের অবশ্যই বলতে হবে যে স্বাভাবিকভাবেই সংরক্ষণ হলে বেশ কিছু পরিবার প্রতিষ্ঠিত হবে, বেশ কিছু পরিবারের অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে, এবং তারা সমাজে একটা নিজেদের আইডেন্টিটি কিন্তু আবার ফাইনালি খুঁজে পাবে। প্রভাবের পর এবার আসবে সমস্যায়, যে সবই তো আমরা ভালো পেলাম, এবার সমস্যাটা কোথায়? আমরা তো ভালোর জন্যই করেছিলাম, কিন্তু বাই চান্স যদি হয় প্রবলেম। এক হচ্ছে শিক্ষা মানের অবনতি, এটা একটা প্রবলেম অ্যারাইজ করেছে। স্বাস্থ্য পরিষেবা অবনতি। নেক্সট অনিরপেক্ষতা, খুব জরুরি একটা বিষয়।
যাদের প্রয়োজন নেই তারাও বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স খাটিয়ে সংরক্ষণের সুযোগ নিচ্ছে। আমরা কদিন আগে খবরের কাগজে পড়েছি একজন আইএএস অফিসারের মেয়ে, তিনিও আইএএস অফিসার হয়েছেন, কিন্তু নানা রকম কোটা ব্যবহার করে হয়েছেন, তার সঠিকভাবে পাওয়ার কথা নয়, যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে তিনি হয়েছেন এবং চাকরি পাওয়ার পরেই কিন্তু তিনি নানা রকম ডিমান্ড ইত্যাদি করছেন। সেই নিয়ে খবরের কাগজে প্রচুর লেখালেখি হয়েছে এবং শোকজও করা হয়েছে। কোর্ট থেকে যখন অর্ডার দেওয়া হয়েছে যে তার যে প্রতিবন্ধকতার জন্য তিনি রিজার্ভেশন নিয়েছেন সেগুলো দেওয়া, তো দিল্লি এইমস থেকে করানোর কথা ছিল, বাট সেগুলো কিছুই হয়নি, তারা লোকাল জায়গা থেকে করিয়ে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো সেই এই তিনটে বেসিক জায়গা, আমরা এটাকে নিয়ে খুব ডিটেলে যাব না, কারণ সরকার যেহেতু এটাকে সমর্থন করছে। সমস্যার পরে আমরা ফাইনালি আসছি সমাধান। সমাধান সরকার কি করতে পারে? সরকারের তরফে আচ্ছা, আইন পুনরালোচনা, খুব জরুরি। প্রচার, এটা খুব জরুরি। আর নিরপেক্ষতায় জোর দেওয়া, এটাও খুব জরুরি। সরকার যদি এই তিনটে বেসিক জায়গা ঠিক রাখে তাহলে কিন্তু আমাদের যে সংরক্ষণের মূল যে একটা উদ্দেশ্য সেটা কিন্তু অবশ্যই সফল হবে। এবং জনগণের তরফে খুব খুব জরুরি বিষয় সচেতনতা, সরকারের সাথে অবশ্যই যেটা করতে হবে সহযোগিতা, পরিণত মানসিকতা, এবং বিদ্বেষ ত্যাগ। যে যারা যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য জেনারেল ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছেন, এসব ফালতু কথা, এসব ভুল একদম। কারণ দুটো আলাদা ক্যাটাগরিতে পরীক্ষা হয়, মানে রাদার আলাদা ক্যাটাগরি ওয়াইজ সিলেকশন হয়। যে রিজার্ভ ক্যান্ডিডেট জেনারেল সিটে বসে পড়ছে এরকমটা কখনোই হয় না। এবং যে উদ্দেশ্য নিয়ে চালনা করা হয়েছিল বা উদ্দেশ্য নিয়ে সেটা কিন্তু আজও প্রয়োজন রয়েছে, সেটা আমাদের বুঝতে হবে। যারা যারা আমাদের চোখের সামনে আসছে যে তারা সুযোগ নেওয়ার মতন নয়, তো সেই জায়গার জন্যেই আমাদের এই আইনের যে পুনরালোচনা, এটার আমরা পক্ষপাতী। এটা যদি করা হয় তাহলে যে উদ্দেশ্য সাধনের নিমিত্তে সেই স্বাধীনতার পরে এইগুলো সব লাগু হয়েছিল, তো সেগুলো নিয়ে আমরা আমাদের চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাব। আমরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এখন ওই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে বা বিভিন্ন ওই ফ্ল্যাশ মেসেজ থেকে নানা ধরনের চিন্তাভাবনা মানসিকতা তৈরি করে ফেলছি। এটা কিন্তু একদমই কাম্য নয়, একদমই প্রয়োজন নেই। ঠিক আছে, আমরা সঠিক চিন্তা করব এবং যুক্তি সহকারে চিন্তা করব। তো যাই হোক, আমাদের যে টপিকগুলো আমরা আজকে ছিল সেগুলো আমি বললাম তোমাদের, যে প্রতিবেদন আমরা দুরকমভাবে লিখবো। তো এরপর থেকে যখনই তোমরা যে কোনো প্রতিবেদন টপিক পাবে, আগে কিন্তু এরকম ডেভেলপ করে নেবে, পয়েন্টস ডেভেলপ করে নেবে, দেন লেখার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ পয়েন্ট দেওয়া থাকলে কি হয়, তোমার লেখাটা অনেক ভঙ্গিটা বেটার থাকবে এবং লেখাটা অনেক একমুখী হবে এবং ফাইনালি তুমি একটা নির্দিষ্ট সমাধান সূত্রে, বারবার মনে রেখো পরীক্ষায় কিন্তু সমাধান সূত্রতে অবশ্যই পৌঁছতে হবে, না হলে কিন্তু লেখার কোনো মূল্য প্র্যাকটিক্যালি থাকবে না। আমি আশাবাদী আজকের ক্লাসটা তোমাদের যথেষ্টই সাহায্য করবে এবং আগামী দিনে এই ধরনের আরও অনেক ক্লাস নিয়ে আমরা আবার ফিরে আসব। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে এবং আগামী বছরে আগে যেন আমরা চাকরি পেয়ে যাই, নতুন বছর সকলের ভালো কাটুক, এই বলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে এবং আগামী দিনের জন্য মন দিয়ে পড়াশোনা করে যাও। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।